php.aub.edu.bd। ওকে, জি স্যার। আমরা এখান থেকে আমাদের প্রোগ্রামিং ক্লাসে আসবো, আমাদের ডিপার্টমেন্টে আসবো। এরপরে ডিপার্টমেন্ট থেকে আমরা আসবো আমাদের কোর্স টাইটেলের কাছে। আমাদের কোর্স টাইটেল হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1। আমরা ক্লিক হিয়ার ফর স্টাডি ম্যাটেরিয়ালস এ ক্লিক করলাম। ক্লিক করলে আমরা আমাদের একটা পোর্টালে আমরা চলে আসবো। সো এটা হচ্ছে আমাদের সেই পোর্টাল। এখানে আমাদের দেখা যাচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস এর মধ্যে ব্লগ আর্কাইভ আছে। তো এটা ধীরে ধীরে আমাদের কন্ট্রোলে চলে আসবে। আমি একটু এক্সারসাইজ মেনুগুলো দেখাচ্ছি। থিওরিগুলো আমি এই মেনু ধরে আমরা অফলাইনে যখন ক্লাস হয় ক্যাম্পাসে তখন আমরা করাই। তো এখন আমাদের অনলাইনে ক্লাসের পদ্ধতিটা একটু অন্যরকম। আমাদের টপিকসগুলো ছোট ছোট কারে ভাগ করা যাতে করে অনলাইনে ক্লাস করতে সুবিধা হয়। এবং আমরা একটা নতুন পদ্ধতিতে ক্লাস করছি। দেখবেন আগে এই বিষয়টাকে ইজি করার জন্য টেকনোলজিটাকে আগে আমি প্র্যাকটিক্যাল করাই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে ইন্ট্রোডিউস করে দেই, তারপরে আমরা বিষয় আকারে থিওরি স্টাডি করি, তাই না? কারণটা একটাই, শুধু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে কিন্তু বাস্তবতাটা একই আছে। এখানে একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি অ্যারে দিয়ে কিছু মেনু আছে। অ্যারে ইনিশিয়ালাইজিং এন্ড প্রিন্টিং, অ্যারে ইউজিং এ ফাংশন, array mean and standard deviation, array filling from and file, array with pointer. There's just some programming. ওকে, আমরা যদি প্রথম মেনুটাতে ক্লিক করি তাহলে এখানে আমরা একটা এক্সারসাইজ দেখতে পাচ্ছি, যে এক্সারসাইজ গুলো আমরা নিজেরা করি, ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে যে হেডিং এ লেখা আছে অ্যারে ইনিশিয়ালাইজেশন এন্ড প্রিন্টিং এন্ড অ্যারে। প্রিন্টিং এন্ড অ্যারে মানে এটা খুব ভালো কথা। প্রিন্টিং এন্ড অ্যারে মানে হচ্ছে যে অ্যারের ভিতরে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো প্রিন্ট করা। তো আমাদের এখন একটা অভ্যাস করতে হবে। সেই অভ্যাসটা হচ্ছে যে সপ্তাহে একদিন দুই দিন আমাদের এই স্টাডি পোর্টাল ওপেন করতে হবে এবং এখান থেকে কিছু এক্সারসাইজ করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরাও বিভিন্ন সময় এক্সারসাইজ করেছে এবং প্রোগ্রামটা তারা তাদের মতো করে রচনা করে, তাদের বুদ্ধিতে রচনা করে তারা এখানে সাবমিট করেছে। ওকে, আমরাও সেই চেষ্টাটা করব। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই ক্লাসের যে চারজন আছি সে চারজন এখানে এই ফলোয়ার্সে এখানে একটা রেজিস্ট্রেশন করে রাখবো। সেখানে রেজিস্ট্রেশন করে রাখলে আমাদের ছবি সহ এটা দেখা যাবে। এটা আমার জন্য একটু ভালো হবে, তাহলে আমি আপনাদেরকে ট্র্যাক করতে পারবো যে কে কে এখানে হোমওয়ার্কটা জমা দিচ্ছেন। তো তখন হবে কি আমার ইমেলে নোটিফিকেশন আসবে। আর যদি এখানে ফলোয়ার্সে আপনার যে জিমেল আইডি দিয়ে অ্যাড না থাকেন তাহলে আমি নোটিফিকেশন পাবো না। আচ্ছা, তখন আমাকে কষ্ট করে বেছে বেছে দেখতে হবে। এখন আসেন আমি বলি যে এই প্রোগ্রামটা আমরা কিভাবে স্টাডি করব। আমি এই প্রোগ্রামটা কেন পরিচয় করে দিচ্ছি, কারণ আমি এই অক্টোবর মাসে আমাদের যে ক্লাস টেস্ট হবে অথবা আমাদের যে হোমওয়ার্ক হবে সেই হোমওয়ার্কের মধ্যে আমি এখান থেকে এই এই অ্যারে প্রোগ্রামিং এর উপরে সবাইকে একটি একটি করে প্রোগ্রাম সলভ করতে দিব, প্রবলেম সলভ করতে দিব এবং সেটা এটার কাছাকাছি হবে যাতে করে হোম স্টাডির সাথে মিলে যায়। আমি এবার দেখব যে এই কাছাকাছি প্রোগ্রামগুলো আমরা পরিবর্তন করতে পারি কিনা। জি ওকে, স্যার। এখানে আমরা জানি যে দুটো ব্যাকস্ল্যাশ দিলে কমেন্ট হয়, বাট মাল্টিপল লাইন যদি আমরা কমেন্টের আওতায় আনতে চাই তাহলে আমাদেরকে ব্যাকস্ল্যাশ স্টার, আবার যেখানে যাই শেষ হবে স্টার ব্যাকস্ল্যাশ, এটা মিলিয়ে দিতে হবে। তাহলে একটির প্রতিটি লাইনেই শুরুতেই ডবল ব্যাকস্ল্যাশ দেবার প্রয়োজন নাই। প্রতিটি লাইনের শুরুতেই আমরা সি প্রোগ্রামিং এ কি করি, যে লাইনটাকে আমরা কমেন্ট করি সেখানে আমরা ব্যাকস্ল্যাশ ইউজ করি। কি ব্যাকস্ল্যাশ? ডাবল ব্যাকস্ল্যাশ ইউজ করি। কিন্তু আমরা যদি মনে করি যে আমি তো অনেকগুলো লাইন কমেন্টে লিখবো, 2 লাইন 3 লাইন, তাহলে কি এতবার ব্যাকস্ল্যাশ দিব? তাহলে আর দেবার প্রয়োজন নাই। আমরা যে কাজটা করব, শুরুর লাইনে ব্যাকস্ল্যাশ স্টার দিব আর যেখানে যাওয়ার পরে আর কোনো কমেন্ট লিখবো না সেখানে স্টার ব্যাকস্ল্যাশ দিব। ওকে, এরপর আমরা শুরু করলাম include stdio.h, মানে আমাদের হেডার ফাইল, এটার সাথে আমরা পরিচিত। ইন্টিজার মেইন, এখানে এটা মেইন একটা ফাংশন, এটা যেহেতু ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা অলরেডি এখানে ভয়েড লিখে অভ্যস্ত না। কিছু না লিখলেও ভয়েড, ভয়েড লিখলেও ভয়েড। ভয়েড মানে কিছু না। সো আমরা সাধারণত প্রোগ্রাম লেখার সময়
ভয়েড লিখি না, আমরা এভাবে লিখি, তাই না? এই যে এভাবে লিখি, যেভাবে আমি মার্ক করলাম ইন্টিজার মেইন, এভাবে লিখি, তাই না? এভাবে লিখি। তো এভাবেও লেখা যায়, এভাবে যেভাবে আমি মার্ক করলাম এভাবেও লেখা যায়, অথবা আমরা মাঝখানে ভয়েডও লিখতে পারি। ভয়েড মানেই আসলে কিছু না। আচ্ছা, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে সবসময় ইন্টিজার অ্যারে ম্যানিপুলেশন করতে হবে ব্যাপারটা কিন্তু তা না। ইন্টিজারও একটি নাম্বার, ফ্লোটিং নাম্বারও একটি নাম্বার, ডবল নাম্বারও একটি নাম্বার। ইন্টিজার নাম্বার মানে হচ্ছে দশমিক থাকবে না, গোটা নাম্বার। যেমন ধরেন 1 2 3 4 5 5000 6000 7000 এগুলো ইন্টিজার নাম্বার, তাই না? ফ্লোটিং নাম্বার এন্ড ডবল নাম্বারের কি এগুলো রিয়েল নাম্বার হয়। যেমন এগুলোর পাশে নাম্বারের সাথে দশমিক সম্মিলিত নাম্বার থাকে, তাই না? যেমন আমরা যেটাকে বাংলা ভাষায় বলি পয়েন্টওয়ালা নাম্বার, দশমিক নাম্বার। যেমন 10 টাকা 50 পয়সা, 100 টাকা 25 পয়সা। মানে একটা পয়েন্ট দিয়ে কোনো কিছু টাকা পয়সা উল্লেখ করা, এই ধরনের জিনিসগুলোকে আমরা ফ্লোটিং নাম্বার বলি। তাহলে ফ্লোটিং নাম্বার আর ডবল নাম্বার দুটি ফ্লোটিং নাম্বার, দশমিক সম্মিলিত নাম্বার। শুধু ডবল নাম্বারের রেঞ্জটা বেশি, ফ্লোটিং নাম্বারের রেঞ্জটা কম। এখানে ডবল দেখে কনফিউশন হওয়া যাবে না, অ্যাকচুয়ালি আমি এখানে ফ্লটও দিতে পারি, তাই না? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে ফর I equal to 0, I less than 100 প্লাস প্লাস I, এখানে কি করেছে যে একটা অ্যারেতে 100 পর্যন্ত ফ্লোটিং নাম্বার এন্ট্রি করেছে। এরপরে এখানে কি করেছে যে একটা অ্যারেতে প্রিন্টিং অ্যারে ফর ভেরিফিকেশন, এই অ্যারেতে কি রাখা হয়েছে? অ্যাকচুয়ালি এর ক্ষেত্রে প্রতিটা সেলেই 0.0 রাখা হয়েছে, কারণ এটা জাস্ট টেস্ট করার জন্য। এটা খুব প্রাথমিক লেভেলের একটা প্রোগ্রাম, আমরা এর চেয়ে কঠিন প্রোগ্রাম করে আসছি। এই প্রোগ্রামটা এটা টেস্ট করে যে একটা অ্যারের, একটা 100 ব্লকের একটা অ্যারে, যে অ্যারের লেন্থ হবে 100, সেরকম একটা অ্যারেতে 100 লোকেশনেই আমরা একটা ভ্যালু ইনসার্ট করেছি, সব লোকেশনে আমরা 0.0 ইনসার্ট করেছি। এটা দেখার জন্য যে হ্যাঁ অ্যারেতে ডাটা ইনসার্ট করা যায়। কোশ্চেন হচ্ছে লেস দেন 100 কেন? 0 থেকে যখন শুরু করা হয় তাহলে 99 পর্যন্ত অ্যাকচুয়ালি 100 এলিমেন্ট হয়, এই জন্য 0 থেকে 99 কে প্রকাশ করা হয় 0 টু লেস দেন 100। আচ্ছা, ঠিক একইভাবে আমরা অ্যারেটাকেও প্রিন্ট করেছি। তো এখানে আলোচনার বিষয় হচ্ছে একটা, যে এখানে লেখা আছে পার্সেন্টেজ এফ। আমরা জানি যে আমরা ফ্লোটিং নাম্বার প্রিন্ট করার জন্য পার্সেন্টেজ এফ লিখি, তারপরে আমরা ইন্টিজার নাম্বার প্রিন্ট করার জন্য পার্সেন্টেজ ডি লিখি, ক্যারেক্টার প্রিন্ট করার জন্য পার্সেন্টেজ সি লিখি। তাহলে এই পার্সেন্টেজ এফ কেন? আবার এফ এর আগে 5.11 এগুলো কি লেখা আছে? ইট মিনস ইটস এ লেন্থ, মেবি পয়েন্ট দশমিক কত পর্যন্ত নেওয়া হবে, কিংবা কত ডিজিটের নাম্বার প্রিন্ট করা হবে, এগুলো বোঝাচ্ছে। তো তাহলে আমরা এটাকে একটু যদি টেস্ট করে দেখি, যে আমরা কনফিউজড না হয়ে যে এখানে কি হচ্ছে। আমি ঠিক যেভাবে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল স্টাডি করি এবং সাথে সাথে সেটাকে কোড করে বোঝার চেষ্টা করি, এভাবে যদি আমরা করি তাহলে আমাদের আর কখনোই প্রোগ্রামিং এর ভুল কিংবা মিসকনসেপশন থাকবে না। আমি থিওরিটিক্যালি এই জন্য অনেক কথা বলি না, তাহলে সেটা অনেক সময় অ্যাভয়েড হয়ে যায় এবং স্টুডেন্ট এটাকে ব্ল্যাঙ্ক মেমোরিতে ফেলে দেয়, কখনোই মনোযোগ দেওয়ার চেষ্টা করে না, ইজি মনে করে। পরবর্তীতে সেই জিনিসটা নিয়েই তারা আবার প্রোগ্রামিং প্রবলেম ফেস করে। তাহলে আমরা সেই বিষয়টাকে যদি টেস্ট করতে চাই তাহলে খুব ইজিলি আমরা টেস্ট করতে পারি। মেইন, ওকে, এটা ছিল মেইন প্রোগ্রামটা। আমরা এটাকে একটু সেভ করি, ডে 7.1.c, সরি 8.1.c। ওকে, এখানে আমরা দেখলাম, ওখানে দেখে আসলাম আমাদের স্টাডি ব্লকে কি আছে। কখনোই প্রোগ্রামটা এইভাবে মাউস দিয়ে কপি করে পেস্ট করবেন না। যদি এটা করেন তাহলে আপনারা প্রোগ্রামার হতে পারবেন না, কারণ মাউস দিয়ে কপি করে পেস্ট করলে যে ঘটনাটা ঘটে, অনেক বিষয় অজানা রয়ে যায়, অনেক ধরনের সিনট্যাক্স এরর স্টুডেন্ট তার লাইফে আর ফেস করে না।
আর একজন স্টুডেন্ট যখন কম এরর ফেস করে, সে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর স্টাইলটা সম্পর্কে, তার ক্যাপাসিটি সম্পর্কে এবং কম্পাইলারের ধরন সম্পর্কে তার অনেক বিষয়ে অজানা রয়ে যায়। এই জন্য আমরা প্রাথমিক লেভেলে চেষ্টা করব যে নিজে টাইপ করতে, তাহলে সারা জীবনের জন্য প্রোগ্রামিংটা মনে থাকবে। এখন আমরা যদি এই কাজটা করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো ভেরিয়েবল আছে। একটা ভেরিয়েবল হচ্ছে আমরা সঞ্চালক হিসাবে অ্যারের সঞ্চালক হিসেবে ব্যবহার করেছি, যে অ্যারেটাকে পরিচালনা করবে, দ্যাট ইজ ইন্টিজার আই। এবং আরেকটি ভেরিয়েবল আমরা ব্যবহার করেছি, সেটা হচ্ছে ডবল অ্যারে, ডবল এ অফ 100 না দিয়ে আমি জাস্ট 5 দিলাম। ঠিক আছে, বোঝার জন্য। আমরা তো জাস্ট বুঝতে চেষ্টা করছি কি করতেছি আমরা। তো ওকে ফাইন, আমরা দেখি ফর আই ইকুয়াল টু 0, তাহলে যেহেতু 5 ডিজিটের অ্যারে, এই অ্যারেতে সর্বোচ্চ 5টি ডবল নাম্বার রাখা যাবে। তো আমরা যদি 0 থেকে ইন্ডেক্স স্টার্ট করি, তাহলে আমরা লিখব i less than 4। ওকে, এরপরে i প্লাস প্লাস। তো আমরা আগের ক্লাসে এটা শিখেছি যে একটা ফর লুপের আন্ডারে যদি একের অধিক লাইন না থাকে, একটি মাত্র যদি স্টেটমেন্ট থাকে, তাহলে ফর লুপের কোনো ব্র্যাকেট ইউজ করার প্রয়োজন নাই, আমরা সরাসরি ফর লুপটার আন্ডারে একটি লাইন লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি scanf। আমরা জানি scanf is for take the input from the console, percentage আমরা আমরা সাধারণত ডবল নাম্বারের জন্য আমরা পার্সেন্টেজ এফ লিখব। ফ্লোটিং যে কোনো নাম্বারের জন্য আমরা পার্সেন্টেজ এফ লিখব। তো আমরা যদি বাই ডিফল্ট সবগুলোই নাম্বারই 0 নিতে চাই, তাহলে আমাদের কিছু লেখার দরকার নেই, আমরা a of i ইকুয়াল টু লিখব ওকে 0.0। ওকে, আমরা a of i ইকুয়াল টু লিখলাম 0.0, কারণ আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা স্ক্যানএফ এর মাধ্যমে না, জাস্ট 0 লিখে টেস্ট করে দেখব এর মধ্যে মানটা কিভাবে থাকে। এখন আমি কোনো রকম কারিকুটি না করে, কোনো রকম কারুকাজ না করে, সিম্পল যেভাবে আমরা ইন্টিজার অ্যারেতে কাজ করেছি সেই জিনিসটা যদি এখানে বোঝার চেষ্টা করি। আমি যদি এই অ্যারেটাকে এখন প্রিন্টএফ করার চেষ্টা করি, প্রিন্টএফ, আমরা যদি সরল মনে যে কাজটা করি, যেহেতু এটা ফ্লোটিং নাম্বার, পার্সেন্টেজ এফ লিখে এ অফ আই লোকেশনে যা আছে এটাকে প্রিন্ট করার চেষ্টা করি এবং ইন্ডিভিজুয়াল লাইনে প্রিন্ট করার জন্য ব্যাকস্ল্যাশ এন প্রদান করি, তাহলে কি ঘটবে আমরা দেখি যে আমরা সিম্পল 0.0 এন্ট্রি করার পরে এটা ডবল ডাটা টাইপ থাকার কারণে কম্পাইলার এটাকে কিভাবে ট্রিট করে। আমরা কম্পাইলার রান করলাম, সি হিয়ার 1 2 3 4 5 6 ডবল নাম্বার থাকার কারণে, এটা ডবল এরে থাকার কারণে এটা দশমিকের পরে বাই ডিফল্ট 6টা ডিজিট ক্রিয়েট করে রাখতেছে, অনলি ফর ম্যানেজিং দ্য হ্যালো ডেসিমাল স্যার, প্লেসেস। হ্যাঁ, স্যার আমার না মিটিং আছে স্যারের সাথে, আমি চলে যেতে হচ্ছে স্যার। ওকে ঠিক আছে, আপনার জানার অসুবিধা নেই, আমরা আলোচনা করতেছি। তো তাহলে যে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, সে বিষয়টা কি, যে আমাদের শুধুমাত্র একটা ডবল অ্যারে ডিক্লেয়ার করার জন্য ফ্লোটিং নাম্বার ম্যানিপুলেট করতে যে আমরা যে নাম্বারই ইনসার্ট করি না কেন, দশমিকের আগে সে নাম্বারটা থাকছে, কিন্তু তারপরে ওই রেঞ্জ অনুযায়ী সে 000 রেখে দিচ্ছে, দশমিকের ডিজিট রেখে দিচ্ছে। ওকে, ঠিক একইভাবে আমরা যদি 0.0 এন্ট্রি না করে আমরা যদি 87.50 পয়সা এন্ট্রি করতাম, তাহলে কি হতো দেখি। আমরা এইটাকে যদি 6 বার 5 বার এন্ট্রি করেছি, তাহলে দশমিকের পরে কিন্তু 6 ডিজিট ইজ বাই ডিফল্ট, তার আগে নাম্বারগুলো ঠিক থেকে যাচ্ছে। আচ্ছা, এই বিষয়টাকে মিনিমাইজ কিভাবে করা যায়, আমাদের প্রোগ্রামের মধ্যে আমাদেরকে একটা স্যাম্পল দেখানো হয়েছে 5.11f। হোয়াট ডাজ ইট মিন, আমরা একটু ট্রাই করে দেখি 5.11f। ওকে, তো আমরা একটু কম্পাইল করে দেখি 5.11f এ কি করে। সেখানে যে কাজটা করে,
দেখেন 11 11, তাহলে আমরা 11 গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওকে। 11 ডিজিট সে দশমিকের পরে রাখতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, ক্লিয়ার? দ্যাট মিনস এই 5.11 যে আমরা দিলাম সেটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুটের ফরম্যাট। আমরা কিভাবে ফরম্যাটটা দেখতে চাই। আমি যদি 11 রাখি তাহলে পয়েন্টের পর 11 ডিজিট থাকবে। আমি পয়েন্টের আগে 5 রেখেছি, মানে সর্বোচ্চ 5 ডিজিট সে রাখবে। আমি যদি পয়েন্টের আগে 1 রাখতাম তাহলে কি ঘটনা ঘটতো? আমি ইনপুট দিয়েছি পয়েন্টের আগে 2, আমি ইনপুট দিয়েছি পয়েন্টের আগে কত মেয়েরা? 87.50, পয়েন্টের আগে 2, পয়েন্টের পরে 2, ক্লিয়ার? তাহলে আমি যদি কম্পাইল করি, আমার 2 ডিজিট আছে, 2 ডিজিট দেখিয়েছে, সে আমাকে ডিজিটের কমায়নি, যেহেতু আছে যেন দেখিয়েছে, কিন্তু আমার পয়েন্টের পরে 2 ডিজিট, অনলি 2 ডিজিট ছিল। সো এটা আমার জন্য এখন একটা বিরক্তিকর ব্যাপার, 11 ডিজিট কেন দেখাচ্ছে। আমি যদি এভাবে করি, পয়েন্টের পরে 2, পয়েন্টের আগে 5, তাহলে পয়েন্টের পরে 2, পয়েন্টের পরে 2, পয়েন্টের আগে 5, তাহলে ঘটনাটা কি ঘটবে? সি পয়েন্টের পরে 2, পয়েন্টের আগে 2, পয়েন্টের পরে 2, পয়েন্টের আগে 2, ইটস ভেরি নাইস। তাহলে আমরা ইন্টিজারের নাম্বারের ক্ষেত্রে এই বিষয়টি আমাদের প্রয়োজন হয় না, কিন্তু ফ্লোটিং নাম্বার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডবল অথবা ফ্লোটিং অ্যারে যখন আমরা চালাবো, ডবল অ্যারে, ডবল ডাটা টাইপের কিংবা ফ্লোটিং ডাটা টাইপ, ডবল মানে সে ধরে নিচ্ছে তার তো অনেক ডিজিটের অনেক লেন্থওয়ালা নাম্বার, সো সে ধরে নিচ্ছে পয়েন্টের পরে অনেক দশমিক থাকবে, অনেক শূন্য থাকবে। তো সে বাই ডিফল্ট সে কি করতেছে, পয়েন্টের পরে 5 ডিজিট আমাদের জন্য রেখে দিচ্ছে। তো আমরা পয়েন্টের পরে এই শূন্যগুলোকে, ডিজিটগুলোকে মিনিমাইজ করার জন্য ইচ্ছা করলে আউটপুট ফরম্যাটটাকেও ডিজাইন করতে পারি, যে পয়েন্টের পরে সর্বোচ্চ কত ডিজিট রাখবো এবং পয়েন্টের আগে সর্বোচ্চ কত ডিজিট রাখবো। এভাবে আমরা একটি ফ্লোটিং নাম্বারকে কন্ট্রোল করতে পারি, সেটা ডবল ডাটা টাইপ হোক আর ফ্লোটিং ডাটা টাইপ হোক, ওকে। সো এটা একটা ফ্যাশন না, এটা একটা প্রয়োজন, ওকে। এখন কোনো কারণে যদি আমি কম নাম্বার দিয়ে থাকি 2.2 কিংবা 1.2, তাহলে কি ঘটবে? আমরা কম্পাইল এন্ড রান করি, দেখি 2 তেও আমাদের সামনে 2 দেখাবে। কেন দেখাবে? কারণ এটা হচ্ছে আউটপুটের ফরম্যাট, যেহেতু আমার নাম্বার বেশি এজন্য সে আমাকে দুটো নাম্বার আমি দিয়েছি, সে দুটো নাম্বারই দেখাবে, ওকে। আর সর্বোচ্চ কত লেন্থের নাম্বার দেখাতে পারবে এটা ডিপেন্ড করবে এই ডবলের উপরে, ডবলের ক্যাপাসিটির উপরে। কিরকম? আমি যদি এখানে অনেক বড় একটা নাম্বার দিয়ে থাকি, ফর এক্সাম্পল এরকম একটা নাম্বার দিলাম, দেখি সে কি করে আমার জন্য। সেটাকে কন্ট্রোল করতে পেরেছে, কারণ হ্যাঁ তার রেঞ্জের মধ্যে আছে, ওকে। আমি যদি এরকম একটা করি, এখানে 1 থেকে শুরু করলাম আর অনেক আরো একটু বড় লেন্স করি, সে কি করেছে, তার রেঞ্জ অনুযায়ী সে আমাদের এখানে যে কাজটা করেছে দেখেন, একটা সার্টেন লেভেলে সে আর পারেনি, কারণ এটা তার রেঞ্জের বাইরে, ক্লিয়ার? যে কাজটা করেছে এই পর্যন্ত সে প্রকাশ করতে পেরেছে, রিমেনিংটাকে সে আউট করে দিয়েছে। তো তার মানে আমাদেরকে কিন্তু এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ইচ্ছা মতো লিখবো তা না, আমাদের ডবল নাম্বার ফ্লোটিং নাম্বারের রেঞ্জও আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম। তারপরে আমরা আরেকটা প্রোগ্রাম, এইভাবে আমরা প্রোগ্রামগুলো দেখব ইউজিং এ ফাংশন, ওকে। আমাদের এটা একটু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, আমরা এটা নেক্সট ক্লাসে অ্যারে উইথ দা ফাংশন স্টাডি করব। আমরা সার্চটাকে আমরা দেখতে পারি, অ্যারে সার্চ, অ্যারে সার্চ আমরা দেখতে পারি, এটা হোয়াইল দিয়ে করা আছে। তো এখানে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়ে করা আছে, মানে সার্চিং এর কাজটা আলাদা করা আছে, এটা মেইন এর সাথে কল করা হয়েছে, ওকে। তাহলে আমরা আজকে এই যে প্রথম যে পড়াটা দেখলাম, এখান থেকে আমাদের মনের মধ্যে একটা বিষয় রয়ে গেল, সেটা হচ্ছে যে আমরা
ফ্লোটিং, ডবল এবং ইন্টিজারের মধ্যে আমাদের বিশদভাবে জানার কিছু আছে কিনা? অবশ্যই আছে। তো আমরা যদি এভাবে লিখি ইন্টিজার, ফ্লোট এন্ড ডাবল ইন সি প্রোগ্রামিং, আমরা যদি একটা টিউটোরিয়াল আর্কস করি গুগলের কাছে, তাহলে আমরা অনেক কিছু ডিটেলস পাবো। ফর এক্সাম্পল, আমরা যদি প্রথম যে টিউটোরিয়ালটা আমাদের সামনে আসছে, এই টিউটোরিয়াল থেকেও যদি দেখি আমরা, তাহলে আমরা এটা সম্পর্কে একটা বিস্তর ধারণা পাবো। কিরকম? এখানে বলা হচ্ছে সি ডাটা টাইপস, সি প্রোগ্রামিং এর ডাটা টাইপস। আমরা সরল মনে ইন্টিজার ডাটাকে একটা নাম্বার সংখ্যা হিসেবে আমরা ট্রিট করে আমরা স্ক্যানএফ করেছি, প্রিন্টএফ করেছি, নাম্বার ম্যানিপুলেশন করেছি। কিন্তু সেই নাম্বারটা সর্বোচ্চ কত ডিজিটের হবে, নাম্বারটা সর্বোচ্চ ক্ষমতা কতটুকু হবে, এগুলো নিয়ে আমরা মাথা ঘামাইনি। সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, যদি আমি লিখি ইন্টিজার মাইভার, এভাবে যদি আমি একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে এখানে বলা হচ্ছে হিয়ার মাইভার ইজ আ ভেরিয়েবল অফ ইন্টিজার টাইপ, দ্য সাইজ অফ ইন্টিজার ইজ 4 বাইট, মানে সর্বোচ্চ 4 বাইট আমি এখানে রাখতে পারবো ইন্টিজার নাম্বার হলে। আচ্ছা, সেভাবে আমি এখানে দেখেন আমাদের এখানে একটা চার্ট দেওয়া আছে, at least 2 usually 4 ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে আমরা %d অথবা %i লিখতে পারি। ক্যারেক্টার হলে এটা বাইট হচ্ছে 1 বাইট, %c দিয়ে আমরা প্রকাশ করি। ফ্লোট হলে 4 বাইট, %f। ডাবল হলে 8 বাইট, %lf। ওকে, শর্ট ইন্টিজার, hd, আনসাইন্ড ইন্টিজার, এগুলো অনেক কিছু আছে। তো আমরা প্রাথমিকভাবে এই সাইজটা প্রথমের দিকে বোঝার চেষ্টা করব, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট এন্ড ডাবল, এইটুকু। ঠিক আছে, রিমেইনিং গুলো আমরা আরো অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে দেখব। ওকে, এখানে একটু দেখেন, লং ডাবল সর্বোচ্চ 16 বাইট, ইউ ক্যান নট রাইট ইট ইন ওয়ান লাইন। এত বড় নাম্বারও আমরা প্রোগ্রামে ইউজ করতে পারবো। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই যে আমাদের নাম্বার কিংবা ক্যালকুলেশন অনেক ছোট হয়ে যাচ্ছে, আমরা এটা দেখব। তো আমরা প্রথমে যেটা আমাদের ভেরি কমন ইউজুয়াল বেসিক ডাটা টাইপ, ভেরি কমন এ বেসিক ডাটা টাইপ, সেই বেসিক ডাটা টাইপের ফরম্যাটটা মনে রাখার চেষ্টা করব এবং তাদের বাইট, কত বাইট সর্বোচ্চ আমরা ইউজ করব সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডবলই সবচেয়ে বেশি জায়গা, বেশি মেমোরি ধারণ করে কম্পিউটার মেমোরিতে। ওকে, এখন এখানে স্যাম্পল দেওয়া আছে ইন্টিজার নাম্বার কোনগুলো, এই যে 10, -5, 0 এরকম। তারপরে এটার ম্যাক্সিমাম করে মিনিমাম হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 214,74,83,648। এটা হচ্ছে মাইনাস এত প্লাস এত, এটা হচ্ছে ইন্টিজারের ধারণ ক্ষমতা, এত থেকে এত, মাইনাস এত টু প্লাস এত। ওকে, ঠিক একইভাবে ফ্লোটিং এর ধারণ ক্ষমতা কত সেটা এখানে বলা আছে। একটা ফ্লোটিং নাম্বার কেমন হতে পারে, আমরা দেখি 4 বাইট। 4 বাইট মিন্স আমাদের ইন্টিজারও 4 বাইট, সেটাও 4 বাইট। ওকে, ফাইন, একই কথাই। দ্যাট মিন্স শুধুমাত্র এই নাম্বারটাই থাকবে, এই রেঞ্জটাই থাকবে, বাট এখানে দশমিক সম্বলিত রেঞ্জ থাকবে। আচ্ছা, ডবলের ক্ষেত্রে ওটা হয়ে যাবে ডবল 8 বাইট। তার মানে এটার ডবল কত, এটা যদি 4 হয় তাহলে এটার ডবল যেটা হবে সেটা হচ্ছে 8, মাইনাস এতটুকু প্লাস এতটুকু। আমরা ইজিলি হিসাবটা এখন বের করে ফেলতে পারবো ইচ্ছা করলে। আচ্ছা, আমরা একটা প্রোগ্রাম লিখেও সাইজটা মনে রাখার চেষ্টা করতে পারি, যে সাইজ অফ হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, যার মাধ্যমে আমরা প্রতিটা ডাটা টাইপের সাইজ বলে রাখতে পারি। ওকে, তো আমি আমাদের নেক্সট ক্লাসের আগে, আজকে কোনো ক্লাস নাই, এটা আমি আপনাদেরকে একটা রিভিউ ক্লাস, মানে একটু হোমওয়ার্ক দেওয়ার জন্য আজকে কল করেছি, হোম স্টাডি দেওয়ার জন্য। অক্টোবর মাসের প্রতিটা মাসের জন্য আমাদের একটা করে, আমাদের সেমিস্টার সিস্টেমের নিয়ম অনুযায়ী, আমাদের স্টাডি প্যাটার্ন অনুযায়ী একটা নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী আমি আপনাদেরকে যেটা দিব সেটা হচ্ছে যে হোমওয়ার্ক 2 আপনাদেরকে অ্যাসাইন করব, আর কিছু হোম স্টাডি অ্যাসাইন করব। সো আমি আপনাদেরকে যে হোম স্টাডিটা দিচ্ছি, এই হোম স্টাডিটা কি কাজে লাগবে? এই হোম স্টাডিটা নেক্সট ফ্রাইডেতে আমরা অ্যারে উইথ
স্ট্রিং, আমরা নতুন একটা টেকনোলজি পড়াশোনা করব। অ্যারে এর বেসিক আমাদের কাছে আছে, আমরা ক্যারেক্টার অ্যারে সম্পর্কে ধারণা আছে, এবং আমরা গেটেস এর ব্যবহার আমাদের কাছে আছে। গেটেস দিয়ে আমরা স্ট্রিং ইনপুট নিতে পারি। ওকে, তো তাহলে যখন আমরা এটা নিয়ে ইনপুট নিতে পারি, তো এইভাবে আমরা একটা হোম স্টাডি। আচ্ছা মেহরাব আর শামসুল্লাহ, আপনাদের আমি যখন মুট করব না, তখন হচ্ছে আপনার কথা বলার সময় আনমুট করে নেবেন। আপনাদের ওখান থেকে না সাউন্ড আসে, একটা বাতাসের সাউন্ড আসে, যে কারণে ওই আমি মুট করে দিই আর কি। মনে হয় মাইক্রোফোনে কোনো প্রবলেম আছে, যে কারো আছে, কার আছে বুঝতে পারি না, বাট আমাদের মধ্যে যে কোনো একজনের মাইক্রোফোনে একটা প্রবলেম আছে, সো একটা সাউন্ড ক্রিয়েট হয়। এই জন্য আমি মুট করে রাখি, তারপর যখন কথা বলার সময় আনমিউট করি। আচ্ছা, এখন আমাদের হোম স্টাডিটা হচ্ছে ডাটা টাইপ আর অ্যারে। এটা হচ্ছে আমাদের হোম স্টাডি। আমরা এটা নিয়ে ব্যাপকভাবে পড়াশোনা করে নেক্সট ক্লাসে আসবো, কারণ এটা সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণাটা আছে। আর আমাদের নেক্সট ক্লাসে পড়াশোনা হবে হচ্ছে অ্যারে উইথ স্ট্রিং। আমরা স্ট্রিং প্রোগ্রামিং এ চলে যাচ্ছি। আর আমি আজকে আপনাদেরকে 4 জনের জন্য 4টা প্রোগ্রাম দিব, যে 4টা প্রোগ্রাম আমাদেরকে এই মাসের মধ্যে, এই অক্টোবর মাসের মধ্যে আমাকে জমা দিতে হবে। ঠিক আগের ক্লাসে যেভাবে দিয়েছিলাম ওভাবে দিব, ঠিক আছে? আর একটু আপনাদের গ্রুপে এটা লিখবেন যে আমাদের হোমওয়ার্ক গুলো করাটা এবং অ্যাটেম্প নেওয়াটা বাধ্যতামূলক, কারণ এই হোমওয়ার্ক গুলো দিয়েই এবং আমাদের অনলাইন পার্টিসিপেশন দিয়েই স্টুডেন্টকে মূল্যায়ন করা হচ্ছে, কারণ এটা অনলাইন সেমিস্টার, অনলাইন সিস্টেম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আরেকটা জিনিস বলি, মেহরাব, শামসুল, আখি, সেটা হচ্ছে যে আমরা যে হোম স্টাডি গুলো দেই, সেই হোম স্টাডি গুলো টেক্সট দেই এবং ভিডিও দেই, তাই না? তো আপনারা যে এটা পড়েছেন কিংবা এটা দেখেছেন, এটা কবে জি স্যার। পড়েছেন, এটা ইয়ে করার জন্য অবশ্যই ইউ হ্যাভ টু রাইট দ্য কমেন্ট। এই কমেন্ট লেখাটা একটা ফ্যাশন না, এটা আমাদের প্রাইভেট চ্যানেল, সো প্রবলেম নাই। আপনি ওখানে অবশ্যই একটা কমেন্ট লিখবেন, কিছু একটা কমেন্ট লিখবেন, তখন আমরা বুঝবো যে ওকে ফাইন, মেহরাব এই ভিডিওটা পড়েছে আজকে, ক্লিয়ার? সেটা যেদিনই হোক, এগুলো জি আমরা স্যার, ক্লাস পারফরমেন্সের মধ্যে রাখি। তো তাহলে আমি, স্যার আমি স্যার লাইক দিছিলাম স্যার ভিডিওতে। হ্যাঁ ইটস ওকে, নো প্রবলেম, মানে প্রতিটাই আমরা এটা আপনাদের জন্য আমরা এগুলো তৈরি করে দিচ্ছি। তো স্টুডেন্টকে ঠিকঠাক এনকারেজ করতে হবে। সব টিচার কি এখন সব টিচারই দিবে, ঠিক আছে? তো তাহলে জি এই জি বিষয়টা, স্যার। এই বিষয়টা কি জানালো, আমি আপনাদেরকে হোম স্টাডি দিলাম ডাটা টাইপ সম্পর্কে এবং অ্যারে সম্পর্কে বিশাল আকারে পড়াশোনা করবেন। আর আমি নেক্সট ক্লাসে একটা নিউ টপিকসে আসবো, অ্যারে উইথ স্ট্রিং। এই অ্যারে এর সাথে স্ট্রিং প্রোগ্রামিং করতে যে আমরা কিছু নতুন জিনিসও শিখতে পারি। ফর এক্সাম্পল পয়েন্টার। তো আমরা এই পয়েন্টার অ্যারে উইথ স্ট্রিং, এটা নিয়ে আমরা হয়তো বা নেক্সট উইক পুরো ডে থেকে যাব, নেক্সট ফ্রাইডে, কামিং ফ্রাইডে আর কামিং স্যাটারডে আমরা এই বিষয়ের উপরই থাকবো। এরপরে আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব, ঠিক আছে? তো এই জন্য এটা হোম স্টাডিতে থাকবে, এবং আমি আজকে রাত্রে যে হোমওয়ার্কটা আপনাদেরকে, সিঙ্গেল হোমওয়ার্ক বাই নেম যে হোমওয়ার্কটা দিব, সেটাও আপনাদের এই উইকের মধ্যে করলে আপনাদের ভিতরে ভিতরে আপনাদের পড়াশোনা এবং বেসিকটা ঠিক থাকবে। ওকে, স্যার কি নিয়ে দিবেন স্যার? অ্যারে নিয়ে? হ্যাঁ অ্যারে 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 নিয়ে দিব। অ্যারে থাকবে, লুপ থাকবে এবং ইফ থাকবে, ইফ কন্ডিশন থাকবে। প্রোগ্রামগুলো এর মধ্যেই হবে। এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এই প্রোগ্রামগুলো যখন সলভ করতে পারবেন না, তখন আমাদের স্টাডি ম্যাটেরিয়াল যে এই যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, আমি আপনাদেরকে একটা হিন্টস দেই, এর মধ্যে কোনো না কোনো জায়গায় আপনারা সেটার একটা টিপস পাবেন, ক্লিয়ার? আপনার যদি জি খুব স্যার। মানে খুব ইম্পসিবল হয়ে যায়, তাহলে কোনো না কোনো জায়গায় একটা টিপস পাবেন। যেমন আমি বললাম যে সাম অল দ্য ভ্যালুস ফ্রম অ্যান অ্যারে, তো আপনি এটা টিপস পারলেন। আমি বললাম সাম অল দ্য ভ্যালুস ফ্রম টু অ্যারেস, মানে দুটো অ্যারেকে যোগ করো, তাহলে আপনি একটু, আপনি অ্যারে দিয়ে যদি এখানে একটু মনোযোগ দিয়ে তাকান, তাহলে আপনি কোনো না কোনো জায়গায় একটা ইঙ্গিত পাবেন, ঠিক আছে? সো এখন ধীরে ধীরে সরাসরি হোমওয়ার্ক আসবে না আপনাদের কাছে, একটু আপার লেভেলে হোমওয়ার্ক আসবে, যে হোমওয়ার্কটা স্যারের ক্লাসের সাথে সরাসরি মিলে না, বা স্যারের ক্লাসের সাথে ভিডিওর সাথে একটু স্টাডি করে মিলে।
একদম লাস্টের দিকে যায় কিছু হোমওয়ার্ক পাবেন, সেটা কোথাও পাবেন না, ঠিক আছে? আর সেটা হচ্ছে A+ নির্বাচনী টেস্ট। তো ওই লেভেলে আমরা এখনো যাইনি, তো আমরা এখনো বেসিক লেভেলে আছি, তো আমরা এত টেনশন করার দরকার নাই। আমি যা পড়িয়েছি এবং আমি এই আমাদের স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে কোনো না কোনো জায়গায় আপনি একটা ইঙ্গিত পাবেন, ক্লিয়ার? এবং আপনি ইঙ্গিত কিভাবে পাবেন? জি আপনি স্যার। তো দেখেই বুঝবেন এগুলো ফাংশন প্রোগ্রামিং লেখা আছে, এগুলো অ্যারে প্রোগ্রামিং লেখা আছে। তারপরে এই যে দেখেন এই ডান পাশে এটা কি ট্যাগ। সো আপনি একদম খুঁজে না পেলে আপনি এই যে অ্যারেতে ক্লিক করবেন, কিংবা এই যে এখানে যে জিনিসগুলো আছে সেগুলোতে ক্লিক করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। কথা বোঝা গেছে? যেমন ধরেন আমি আপনাকে একটা প্রোগ্রাম দিয়েছি, সেই প্রোগ্রামিংটা জি স্যার, বুঝতে পারছি। অ্যারে নিয়ে। তো আপনি এখানে অ্যারেতে ক্লিক করেন, আপনি কিছু না কিছু অ্যারেতে পাবেন, তাই না? আবার আপনি এই মেনুর দিকে তাকান, এই লম্বা মেনুটার জি দিকে স্যার। তাকালেও তো আপনি কোনো না কোনো জায়গায় অ্যারে পাচ্ছেন। ইফ পাচ্ছেন, এই যে ইফ দিয়ে শুরু, নেস্টেড ইফ দিয়ে শুরু। যেখানে ইফ সেখানে তো সবই ইফই, তাই না? সবই ইফই পাচ্ছেন। সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড ইট, ওকে? তো ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করতেছি। জাকির হোসেন স্যারের যেহেতু আপনাদের ক্লাস চলতেছে ওটা দেন, আর আমি হোমওয়ার্ক গুলো দিব। আমার সাথে জি স্যার। কমিউনিকেশন রাখবেন, মেসেঞ্জারে আমাকে জানাবেন যে হোমওয়ার্ক গুলো একেবারে করতে পারছেন না নাকি কোনো রিভিউ দরকার আছে, আমাকে বললে আমি এটা হেল্প করবো, ওকে? তো ঠিক আছে, আজকে শেষ ওকে ওকে করছি, খোদা হাফেজ, ওকে? ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।